গত ক্লাসে আমরা কি বিষয়ের উপর আলোচনা করেছি কে বলতে পারবেন? একই সেলের মধ্যে একাধিক লাইন লিখতে শিখেছি। ফাইল সেভ করা, ফাইল ডুপ্লিকেট করা। হুম, বলেন। বেশ। তারপর যে ওই যে রিবন বার থেকে যে হোম, ইনসার্ট এবং পেজ লেআউট ছিল, এগুলোর ব্যাপারে আগের যে ধারণা ছিল সেই ধারণাটাকে আর একটু টাচ দেওয়া হয়েছিল। আল্লাহ। ক্লাসে আমরা আমাদের যে অ্যালাইনমেন্ট, নাম্বার, জি স্টাইল, সেল, এডিটিং, এই চারটা ছাড়া বাকি অ্যালাইনমেন্ট পর্যন্ত মোটামুটি আমাদের আলোচনা করা হয়েছে, তাই তো? জি জি। সকলে একমত? বলেন। বাকিরা তো কেউ কথাই কয় না। স্যার, আমার বাসায় বাচ্চা চিল্লাচিল্লি করতেছে, তো এই জন্য আমি কথা বলতে পারতেছি না। বাকিরা কথা বলেন, বাকিরা যারা আনমিউট করেছেন অর্থাৎ মিউট অবস্থায় আছেন তারা কথা বলেন। স্যার বুঝি নাই কি বলছেন? আপনাদেরকে দেখানো হয়েছে, দেখেন। এটা হলো স্যালারি শিট। এটির নাম কি? জি, স্যালারি শিট। স্যালারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে স্যালারি শিট। এখানে আবার দেখা যাচ্ছে স্যালারি শিট 2, স্যালারি শিট জি 3। আমরা কিভাবে একটি ভাউচার, মানি রিসিপ্ট কিভাবে তৈরি করে সেটা কিন্তু আমরা শিখেছি, তাই না? জি কি বলেন সবাই? সেটাই তো শিখেছি। জি। জি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা গরম করতেছি। আমরা আজকে ক্লাসে স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3 সম্পর্কে আলোচনা। কেন আমরা স্যালারি শিট করব সেটা এক ধরনের কথা, আর স্যালারি শিট 1, 2, 3 এটা আবার কি সেটা আরেক ধরনের আলোচ্য বিষয়। জি এক নাম্বার হলো আমরা কেন স্যালারি শিট করব। স্যালারি শিট আমরা দুই কারণেই করব। নাম্বার ওয়ান, কিভাবে এই ক্যাটাগরির কাজ পার্সেন্টেজ আকারে এবং একটা লোকের আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধাগুলো দিয়ে তাকে যদি কোনো ধরনের ভাতা প্রদান করা হয়, সেই ভাতারও একটা ফরম্যাট এই স্যালারি শিটের মাধ্যমে আমি শিখতে পারি। এখানে স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3, এই তিনটা তিনটা স্টেপের কাজ। স্যালারি শিট 1 পারলে 2টা সহজ, 2 পারলে 3টাও সহজ। এই সহজ জিনিসটা বুঝতে হলে সিরিয়াল মেনটেন করতে। আরেকটা বিষয় হলো স্যালারি শিট কেন আমরা তৈরি করব। আমরা যেহেতু একজন কম্পিউটার অপারেটর, আর কম্পিউটার অপারেটরের
কাজ অনেক ধরনের। কেউ যদি কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে চান বা অফিসিয়াল যে জবগুলো আছে ওই জব যদি আপনি করেন সেই ক্ষেত্রে হয়তো বা ওই কোম্পানির স্টাফদের মাসিক একটা স্যালারি শিট আপনাকে তৈরি করে দিতে হবে, বা আপনার মাদ্রাসার স্যালারি শিটটা আপনি তৈরি করে নিতে পারেন, বা প্রয়োজন হতে পারে আপনার কতজন স্টাফ আছে, কার কত টাকা বেতন, এবং তাকে আনুষঙ্গিক আর কোনো ভাতা দিচ্ছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে সেটা কেমন, এই মাসে আমার টোটাল স্টাফদের স্যালারি কত আসবে, কার বেতন কর্তন করা হচ্ছে, ইত্যাদি গুলো আমরা এই এক্সেল এর মাধ্যমে কি করতে পারবো, জানতে পারবো। তাহলে এই স্যালারি শিট যখন শিখবো তখন এইটা রিলেটেড এই ক্যাটাগরির কাজের ধারণাটা আমার অর্জন হবে। এবং আমি যদি কোনো অফিসিয়াল প্রতিষ্ঠানে জব করি, ওই প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের স্যালারি শিট তৈরি করার প্রয়োজন হয়, তাহলে আমি এই তিনটা থেকে কোনো একটা অথবা তিনটার সমন্বয় এডিট করা, অথবা নতুন নতুন কমান্ড গুলো, সেল গুলো, কলাম গুলো, শিরোনাম গুলো তৈরি করতে পারবো। এখানে স্যালারি শিট 1, 2, 3 এটা যেমন বোঝার জন্য, ঠিক এই তিন ক্যাটাগরির স্যালারি শিট হয় সেটাও বোঝার জন্য। যেমন আমাদের প্রতিষ্ঠানগুলোর কথা বলি, কিসের কথা বলেন? আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা। আমাদের প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র দেওয়া হয়, কোনো ধরনের রাখা হয় না। জি, আমাদের প্রতিষ্ঠানগুলোতে কি হয় না, রাখা হয় না। রাখা হয় না। যেমন আমার প্রতিষ্ঠানে যে কয়জন স্টাফ আছে ওই কয়জন স্টাফকে স্যালারি দেওয়া হয়, যেটাকে বলা হয় বেসিক স্যালারি। এই বেসিক স্যালারির উপরে আরো কিছু পার্সেন্টেজ দেওয়া হয়, যেই পার্সেন্টেজের মধ্য থেকে একটা হলো তার থাকার জায়গার ভাড়ার একটা অংশ, থাকার জায়গার ভাড়ার একটা একাংশ। ভাড়া তো আপনাকে পরিপূর্ণভাবে দিতে পারবে না, দিতে পারবে? জি না। কিন্তু কোম্পানি আপনার থাকার জন্য একটা সহযোগী হয়, যে আপনার 6,000 টাকা ভাড়া, তো ঠিক আছে, এখান থেকে তোমার বেতন অনুযায়ী তোমাকে আমি এত টাকা দিয়ে দিব বাসা ভাড়ার জন্য। তাহলে কি হবে, 6,000 টাকা ভাড়া থেকে যদি 2300 টাকা কোম্পানি দেয় আপনাকে, তাহলে আপনার বাসা ভাড়া কমে আসলো কিনা? জি অবশ্যই। অবশ্যই কমে আসলো। আবার যদি যাতায়াতের ক্ষেত্রে বলেন যে আমার প্রতি মাসে 2,000 3,000 টাকা ভাড়া লাগে, তো কোম্পানি তো পরিপূর্ণ টাকা আপনাকে কখনো দিবে না, দিবে? জি না। আপনাকে যদি যাতায়াত ভাড়া পুরাটাই দেয়, বাসা ভাড়া পুরাটাই দেয়, চিকিৎসার ফুল চিকিৎসার খরচ দেয়, আবার বেতনে দেয়, তাহলে তো সরকারি চাকরির থেকে আরো আরামদায়ক। কি, জি। এটা তো সরকারি চাকরির থেকে আরো আরামদায়ক, আরামদায়ক কিনা? জি। যে আমি ফুল ট্রিটমেন্ট পাচ্ছি, আমার যাতায়াতের কোনো টাকাই আমার থেকে দেওয়া লাগতেছে না, আমি যে বাসায় থাকি সেই স্টাফ বাসার একটা পয়সা আমাকে দেওয়া লাগতেছে না, দেন বাসা ভাড়াও সেভ হচ্ছে, যাতায়াত ভাড়াও সেভ হচ্ছে, মেডিকেল খরচও সেভ হচ্ছে। তাহলে আমার খরচটা কিসের? শুধু দু মুঠো ভাতের, আর তো কিছু না, তাই না? জি। তো ঠিক কিছু প্রতিষ্ঠান আছে এমন, যে সকল প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র দেয়, নেয় না। সকল প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র স্যালারি দেয়, কোন ধরনের মাসিক স্টাফ থেকে কর্তন করে না, ওই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য স্যালারি শিট। কথা ক্লিয়ার? জি। জি সবার জন্য ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখেন আমি এখানে যে লেখাগুলো লিখেছি তার মধ্য থেকে দেখতে পাচ্ছেন যে হলুদ কালারে কিছু লেখা, আবার কালো কালারের লেখা। হলুদ জি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু লেখা আছে, আবার সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু লেখা। আছে। সাদা ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে এগুলো হলো সূত্রের মাধ্যমে আনা। কিসের মাধ্যমে? সূত্র। সূত্র, মাধ্যমে। ফর্মুলা, সূত্র বা ফর্মুলা, সূত্র বা
ফর্মুলা। ফর্মুলা। মনে থাকবে? সূত্র বা ফর্মুলা। 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 অর্থাৎ আমরা আমাদের যে প্রতিষ্ঠানে আমরা জব করি ওই প্রতিষ্ঠান আমাকে বেসিক স্যালারি দিচ্ছে 15,600 টাকা। 600। 15,000 কত টাকা? 600 600 টাকা। টাকা। 600 টাকা। তো আমার স্যালারি বাড়লেও আমার বেসিকের পার্সেন্টেজ অনুযায়ী বাড়ে, আমার সুযোগ সুবিধা দিলেও সেটাও আমার কি অনুযায়ী? বেসিকের পার্সেন্টেজ উপর। অনুযায়ী। বেসিকের। বেসিক অনুযায়ী। তাহলে এখন দেখেন আমার কোম্পানি আমাকে দিচ্ছে হলো বাসা ভাড়া 15%। আমার বাসা ভাড়ার 15% নয়, আমার বেসিকের 15%। জি। যার বেতন 15,600 টাকা, সে হয়তো বা 6 থেকে 7 হাজার টাকার স্যালারি, সরি, 6 থেকে 7 হাজার টাকা ভাড়া বাসায় থাকবে, তাই না? জি। কি বলেন? জি না। জি। জি না, আরো কম স্যার। আরো কম? জি স্যার, না, নাহলে তো সে চলতে পারবো না তো। সে চলতে পারবে না। কিন্তু ঢাকা শহরে যদি আপনি খোঁজেন 15-16 হাজার টাকা যার স্যালারি, তার 50% ভাড়াই চলে আসে। কারণ একটা টিনের ঘর যদি সে ভাড়া নেয় 4 হাজার টাকা। ঢাকা শহরে এখন টিনের ঘর কত টাকা ভাড়া? 4 4,000। থেকে 5 হাজার। তো এখন সে চিন্তা করে আমি টিনের ঘর থাকলে 4,000 টাকা দিব, তা আমি যদি এক রুমে অথবা সাবলেট যদি থাকি তাহলে হয়তো আমার 4,500-5,000 টাকা লাগবে। তখন কিন্তু সে 5-6 হাজার টাকার মধ্যেই কি করে? বাসা নেই। তবুও ধরলাম 4,000 টাকা বাসায়, তবুও ধরলাম কি 4,000 টাকা বাসা। তাহলে আমার কোম্পানি আমাকে দিচ্ছে কত পার্সেন্ট? 15%। আমার 15%। 15%, তাই না? জি। না, আমার বাসা ভাড়া কত টাকা সেটা কিন্তু কোম্পানি আমাকে জিজ্ঞাসা করবে না। এমনটা যদি হয় বাসা ভাড়া 15%, তাহলে স্টাফ চিন্তা করবে যে ভালো বাসায় থাকে, কোম্পানি তো আমার দিতে আছে। কি বলেন? জি। কোম্পানি জি। আমাকে দিতে আছে, আমি ভালো বাসায় থাকবো। আমি আগে টিনের ঘর থাকতাম, আমি এখন টিনের ঘরে থাকুম না, কারণ কোম্পানি তো আমারে বাসা ভাড়াই দিবে না। কোম্পানি আপনাকে সহযোগী হচ্ছে কিন্তু বেসিক অনুযায়ী। কোম্পানি এইটা বুঝে যার বেতন যত বেশি সে ওই লেভেলের বাসা ভাড়া নিয়ে থাকবে। যার বেতন 50,000 টাকা, তাকে যদি আমি 15% দিই, তাহলে 15% অনুযায়ী দেখা গেছে সে স্যালারি পাবে কত? তার বাসা ভাড়া চলে আসবে 7 থেকে 8 হাজার টাকা। তো 7 থেকে 8 হাজার টাকা সে নিচ থেকে আরো 7 থেকে 8 হাজার টাকা মিলে 10 থেকে 12 হাজার টাকা বাসার মধ্যেই সে থাকে। কিন্তু আমি যাকে 8,000 টাকা দিচ্ছি সে কিন্তু 10 থেকে 12 হাজার টাকার বাসা ভাড়ার মধ্যে থাকবে না। তাহলে আমাকে কোম্পানি যে দিবে এটা কি অনুযায়ী দিবে? বেসিক অনুযায়ী। আমার বেসিকের 15%, আমার বেসিকের 12% যাতায়াত, আমার বেসিকের 8% মেডিকেল, মানে আমার চিকিৎসা খরচ। তাহলে এই যে আমার টাকাগুলো আমাকে দিচ্ছে, আমার টাকা এর থেকে বেশিও খরচ যেতে পারে, আবার কমও যেতে পারে, তাই না? জি। জি স্যার। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিই, আমি অফিসে জব করতাম 10 বছর। এই 10 বছরের আমার সম এবং আমার থেকে বেশি এবং আমার থেকে কম এই ধরনের কিছু স্টাফ আছে যারা আমার থেকে কম অনেক দূরে থাকে, আবার আমার থেকে বেশি, তার 1 টাকা ভাড়া লাগে না। আবার আমার থেকেও বেশি স্যালারি কিন্তু তার চিকিৎসা খরচ লাগে না। আমার থেকেও বেশি কিন্তু তার বাসা ভাড়াও লাগে না। বুঝাবো কেন? জি স্যার। জি বুঝাবো? স্যার বলেন। জি জি। যেমন উনি এমন একটা মাদ্রাসা পড়ান যে মাদ্রাসায় সকাল আর বিকাল ক্লাস করান। সকাল আর বিকাল কি করেন? ক্লাস ক্লাস করান। করেন। অফিস হলো 9টা থেকে, ফজরের পর থেকে উনি 2টা ক্লাস করেন, দেন মাগরিবের পরে গিয়ে হয়তো 1-2টা ক্লাস করেন। তাহলে ওনার খাওয়ার খরচ বাঁচলো, ওনার থাকার খরচ বাঁচলো। আবার ওরই মাদ্রাসা হেঁটে অফিসে আসতেন, মাদ্রাসা অফিস থেকে হেঁটে মাদ্রাসা যেতেন, তাহলে তার যাতায়াত খরচটাও বাঁচলো। বাঁচলো। সর্বশেষ যেটা আছে, ঠিক মাদ্রাসা থেকে 15 মিনিট হেঁটে গেলেই সরকারি মেডিকেল। সরকারি মেডিকেল
অসুস্থ হলেও সেখান থেকে ট্রিটমেন্ট ওখানে পড়ি। বলার উদ্দেশ্য হলো তাহলে কোম্পানি যদি জানে তাহলে তার কি এই পার্সেন্টেজ গুলো যে দিচ্ছে সেটাকে মাইনাস করবে? জি না। না। মাইনাস জি না। করবে না। কারণ সে কি করলো টাকা সেটা তার ব্যাপার। আমার থেকে হকদার, আমার থেকে কি হকদার। সে যদি আজকে ফ্যামিলি নিয়ে থাকতো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতো, আলাদা বাসা নিয়ে থাকতো, দূরে থাকতো, তাহলে সবকিছুই তার লাগতো, লাগতো কিনা? সে থাকে না, জি তার টাকা সেভ হচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে নিজে করে নিচ্ছে। এখানে বিষয়টা হলো এমন, আপনি এখানে যাকে যে পার্সেন্টেজ প্রাপ্য তাকে ওই পার্সেন্টেজ দিবে, কিন্তু কোম্পানি এই জায়গার মধ্যে বৈষম্য যাতে তৈরি না হয়, বৈষম্য থেকে বাঁচার জন্য কোম্পানি কি করেছে, যার যার বেতন অনুযায়ী পার্সেন্টেজ উল্লেখ। কেউ যদি একথা না বলে ম্যানেজার সাহেবকে 50% আর আমাকে 8% বাসা করা দিচ্ছে, ম্যানেজার সাহেবের বেতনও বেশি আবার পার্সেন্টেজও বেশি, এই কথাও যদি স্টাফ বলতে না পারে, এই জন্য সবাইকে পার্সেন্টেজটাকে ফিক্সড করে দিয়েছে। কেউ 15% দিয়ে থাকে বাসা ভাড়া, কেউ আবার 50% দিয়ে থাকে, কেউ আবার 10% দিয়ে থাকে। তো যেই প্রতিষ্ঠানে যেটাই দেয় স্বাভাবিকভাবে এটা সবার জন্য একই আইন। কেননা ম্যানেজার যেমন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে, স্টাফরাও 9টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি। শুধুমাত্র ম্যানেজারের যোগ্যতা অনুযায়ী স্যালারিটা বেশি, আর ওই স্যালারি বেশি অনুযায়ী তার পার্সেন্টেজটাও, অ্যামাউন্টটাও বেশি। পার্সেন্টেজ ঠিকই, কিন্তু পার্সেন্টেজের কি অ্যামাউন্ট বেশি। অ্যামাউন্ট বেশি। যেমন এখানে দেখেন 21,000 টাকা ওনার স্যালারি, আবার এখানে দেখেন 33,000 টাকা, 33,750 টাকা স্যালারি। তাহলে যার 21,000 টাকা, অথবা এখানে দেখেন 15,600 টাকা যার স্যালারি, তার বাসা ভাড়া পাচ্ছে 340 টাকা। আবার যার 25,000 টাকা স্যালারি, সে বাসা ভাড়া পাচ্ছে কত? 3750। 50 টাকা। 50 পার্সেন্টেজ কিন্তু সমান, কিন্তু পার্সেন্টেজের ফলাফল যেটা সেটা কিন্তু বেশি, তাই না? তাহলে এখানে জি বৈষম্যতা তৈরি হয়েছে, কেউ বলতে পারবে? জি না জি স্যার। না। হয় নাই, হয় নাই। কেন বলতে পারবে না? যে ম্যানেজারকে এই যে যে সবাইকে সমান পার্সেন্ট দিচ্ছি, সবাইকে সমান পার্সেন্ট দিচ্ছে, কি দিচ্ছে? সবাইকে সমান। সমান পার্সেন্ট। এখন আমার শিখার বিষয় হলো, এত আলোচনার বিষয় হলো আপনার মাথার মধ্যে এটা বোঝানো যে আসলে এখানে আমি তৈরি করতে যাচ্ছিটা কি। আমি এখানে তৈরি করব এটা যে হলুদ কালার যা লেখা আছে সবকিছু আমাকে লিখতে হবে। 15,600 টাকা তার ফিক্সড স্যালারি বেসিক, এটা আপনাকে কম্পিউটারকে আগে লিখতে হবে। লিখার পরে গিয়ে আপনি এটা থেকে আপনি কত পার্সেন্ট বের করবেন সেটা লিখবেন। এখন আমার এখানে 15% আছে বলি যে আপনি যে প্রতিষ্ঠানে জব করবেন সে প্রতিষ্ঠানও যে 15% দেন তা কিন্তু হবে না। হবে? জি ওই প্রতিষ্ঠানের জি না। রুলস কি সেটা আপনাকে আগে জানতে হবে। ওই প্রতিষ্ঠানের রুলস কি সেটা আপনাকে আগে কি করতে হবে? জানতে হবে। জানতে হবে। জানার পরে কি আপনাকে ফলো করতে হবে। ওই প্রতিষ্ঠান যদি রুলস হয় 35%, তাহলে আপনি এখানে 35% লিখবেন। ওই প্রতিষ্ঠানের রুল যদি 5% হয় তাহলে আপনি 5% লিখবেন। ওকে? জি। জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন আমি আমার 15,600 টাকার 15% বের করব, কে বলতে পারবেন? আমি এখানে কোন সূত্রটা লিখব? নো আইডিয়া। বলেন। রুমের 15,000 জেনারেল টাকা কোন ঘরে? জেনারেল মোডের পার্সেন্টেজ, জেনারেল মোডের মধ্যে অনেকগুলো উপরে পার্সেন্টেজ এর একটা ইয়ে আছে। 15%। 15,600 টাকা কোন ঘরে আছে? বলেন। B2 বলতে সমান বি পূরণ। আপনি এখানে লিখতে হবে B2 জি। ইন্টু 15। আপনি পার্সেন্ট। যদি B2 ইন্টু 15 দেন তাহলে B2 ঘরে যা আছে তার 15তে গুণ হবে। আপনি কি জি 15তে গুণ করবেন না 15% ফলাফল আনবেন? পার্সেন্টেজ। পার্সেন্টেজের পার্সেন্টেজের আমি ফলাফল। এখানে 15 লিখলাম, ওখানে দেখেন তার বাসা ভাড়া কত আসলো? 2,35,000। 2,34,000। তার বেসিক হলো 15,600,
তার বালিশের দুর্নীতির মতো 2,34,000 বাসা ভাড়া হয়ে গেল 15%। জি কিসের দুর্নীতির মতো? বালিশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ। বালিশ। তাহলে দেখেন এই যে 23 15% কে 15 দিয়ে গুণ করে ফেললো, 15% কে 15 দিয়ে গুণ করে ফেললে ফলাফল কি দাঁড়ায়? 2,34,000। 34। তাহলে আপনি এখানে কি স্যার দিবেন? 15% দিবেন। আর পার্সেন্ট পাবেন হলো শিপ ধরে 5, শিপ ধরে 5-এর মধ্যে পার্সেন্টেজ আছে। এবার আপনি ইন্টার দেন। আপনি যখন ইন্টার দিবেন কম্পিউটার কি করবে জানেন? কম্পিউটার এই 15,600টাকে ভাগ করবে 100-তে এবং ওই তারপর 15% কত টাকা হয় সেটা ফলাফলটা নিয়ে আসবে। আপনি তো মাত্র দুইটা সূত্র লিখলেন, B2 ইন্টু 15%, কিন্তু জি কম্পিউটার এটার ভিতরে গিয়ে কতগুলো যে কাজ করেছে সেটা কিন্তু আপনার ধারণার বাইরে। বাহিরে একটা ট্যাবলেট খেয়েছেন পেট ব্যথা, তো ট্যাবলেটটা পেটের মধ্যে গেলেই যে ভালো হয়ে গেল এমনটা না। এই ট্যাবলেটটা গিয়ে পেটের মধ্যে যাওয়ার পরে এটা ফাটে, ফাটার পরে একদম পুরা সকল জায়গাগুলোতে সে কি করে চরকির মতো সার্ভাইভ করে। ঘোরার পরে যেখানে যেখানে ভাইরাস গুলো আছে সেখানে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে আস্তে 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 আপনার পেটটা কি হয়? ক্লিয়ার হয়। কি হয়? পেটটা ভালো। কিন্তু আপনি তো চিন্তা করলেন ট্যাবলেট খেলে ভালো হয়ে যাবে। ট্যাবলেট ভিতরে গিয়ে যে কত জায়গার কাজ করে সেটা তার আপনার ধারণা নাই। এখানে B2 ইন্টু 15% দিলেন, এটা শেষ। কিন্তু কম্পিউটার এটা কিভাবে কাজ করেছে? এটাকে প্রথমে ভাগ করেছে 100-তে। 100-তে ভাগ দেওয়ার পরে এটা ওই 100-র ফলাফল কত হয় সেই অনুযায়ী এটাকে কি করছে? গুণন করছে। গুণন করার 15 পর দিন। ফলাফল কি হয় সেটা এখানে আসছে। যেমন আমি ক্যালকুলেটর দিয়ে আপনাকে বলি, 15,600 টাকা ভাগ দিলাম 100, তাহলে কত হলো প্রতি পার্সেন্টে? 156। 156। এরপরে গুণ করলাম 15 দিয়ে, তখন কি হলো? 2340। 2300। এই যে এত কাজগুলো করলো, যে কাজটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে করি সেই কাজটাই আমার সূত্র আমাকে সহজে করে দিল, তাই না? জি এবার আপনারা এটা বলবেন আমি এখানে ফলাফলটা কি বের করতে পারি, কিভাবে বের করতে পারি? বলেন। এখানে স্যার ইকুয়াল টু B2 ইন্টু 12% কি নাম? ইন্টার সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আরেকজন বলেন, মেডিকেলটা বলেন আরেকজন। একই সূত্র, একই সূত্র স্যার। বলেন। ইকুয়াল B2 into 8%, sir. ইকুয়াল টু দিয়ে সমান সমান B2 into ইন্টু 8%. 8%। তাহলে আপনার কোম্পানি যখন আপনাকে পার্সেন্টেজ বলে দিবে তখন কি 8% দিবেন নাকি ওই পার্সেন্টেজ অনুযায়ী দিবেন? কোম্পানি যে পার্সেন্টেজ দিবে সেই পার্সেন্টেজ। এই চারটা মিলে যোগ হবে নাকি ভাগ হবে? এই সাইডটা মিলা স্যার যোগ হইব, যোগ। যোগ হবে। তাহলে আমি এই জায়গার মধ্যে মাউস পয়েন্টারটাকে ক্লিক করে টু অটো সামে ডাবল ক্লিক করবো, তাহলে ফলাফল কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এখন দেখেন এই চারটা কিন্তু আমার সূত্র, তাই না? জি জি স্যার। ফলাফলটা আপনি স্যার লেখা দেখতে পাচ্ছেন। মূলত এগুলো কিসের মাধ্যমে আনা হয়েছে? সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে স্যার। এবার দেখেন আমি আমার এই সূত্রের যে চারটা ঘর আছে ওই চারটা ঘরকে মার্ক করলাম। কি করলাম? মার্ক এবার সিলেক্ট। ম্যাজিক পয়েন্ট দিয়ে সোজা নিচের দিকে টান দিলাম, সব চলে আসবে স্যার, সবগুলো ফলাফল চলে আসবে। চলে আসবে। তাহলে আপনার কাজ কয়টা? শুধুমাত্র প্রথম চার। প্রথম ঘর। আর এগুলো কম্পোজ করা। আর এগুলো কম্পোজ আপনি 1 মাস করলে হবে, সারা মাস সারা বছর বসে বসে খেতে পারবেন। আপনাকে কোম্পানি যখন দিল কাজ
কোম্পানি এই কাজটা করলেন মাত্র 2 মিনিটে। কয় মিনিটে? আপনাকে 2 বললেন মিনিটে। এই মাসে স্যালারি শিটটা তৈরি করেন, আপনি তো 2-3 ঘন্টা খাওয়ার একটা সুযোগ পেয়ে গেলেন, তাই না? কোম্পানি 2-3 ঘন্টা ফাঁকি দেওয়ার সময় সুযোগ তো পেয়ে গেলেন, কারণ আপনার তো সূত্র জানা আছে, এগুলো তো সব কম্পিউটার করা আছে। আপনি কি করলেন? শুধুমাত্র এই সূত্রটা তৈরি করে টান দিয়ে নিচের দিকে টান দিলেন, বের হয়ে গেল। এখন আপনি কি করলেন? বসে বসে করলেন, এই রাকিব সাহেব স্যালারি শিটটা তৈরি হয়েছে? জি স্যার তৈরি হয়েছে, দেন দেন। কিন্তু কোম্পানি তো আর জানে না আপনি বসে বসে ঘুমাচ্ছেন, কারণ আপনি তো কাজ শেষ করছেন 2 ঘন্টার কাজ 2 মিনিটে। 2 মিনিট, 2 ঘন্টার কাজ 2 মিনিটে শেষ করেন। আপনার এখানে স্টাফ আছে কয়জন? 23 30 জন। জন। আপনার স্টাফ যদি থাকে ধরেন 5,000 জন, তখন স্বাভাবিকভাবে কোম্পানি চিন্তা করবে যে, স্বাভাবিকভাবে সারাদিন লাগবে। বলেন, চিন্তা করবে 2 যে দিন লাগবে। আজকে তো সারাদিন তো লাগবেই, রাকিব সাহেবকে একটা কাজ দিলাম, সেই কাজটা করতে তো আজকে সারাদিন লাগবে। কিন্তু রাকিব সাহেব তো 2 মিনিটে কাজ শেষ করে ফেলছে। কারণ 5,000 কেন, 5 লক্ষ 50 লক্ষ যদি হয় তাও কোনো ব্যাপার না, কারণ শীটটাকে ধরে প্রথমটা ধরে শুধু টান দিব, টান দিতে যে সময় লাগে, টান দিতে যে সময় লাগবে কেবল কি বলেন, এটাই প্রয়োজন। কতটুকুতে কাজ হয়ে যাবে। মনে থাকবে? স্যার ইনশাআল্লাহ। একটু মানে এই যে আপনার এই যে প্রথমে আমি এটা বুঝবো কিভাবে এখানে B2 এই সূত্রটা হবে, মানে আপনার স্যালারির পরে বেসিক স্যালারির পরে আপনার প্রথমে সি এর গড়ে লিখলাম, দীর্ঘ এর গড়ে এফ এর গড়ে লিখলাম, এখানে আমার মানে B2 সূত্র কিভাবে আমি এটা বুঝবো কিভাবে? এটাই, এই জিনিসটা বোঝার জন্য এত সময় ধরে আলোচনা করে যে আমি এখানে কেন B2 দিব, এই জিনিসটা বোঝার জন্যই এত দীর্ঘ আলোচনা। আলোচনা হইলো। আমি এখানে কেন B2 দিব বলেন দেখি? যেহেতু B2 তে আমার বেসিক স্যালারি কিন্তু আছে। B2 তে আমার কি আছে? মূল B2 স্যালারি। B2 তে আমার কি আছে? মূল স্যালারি। B3 তে আমার রোকনের স্যালারি, B4 এ আব্দুল্লাহ স্যালারি, B5 এর আহমদের স্যালারি, B6 এর মমিনুলের স্যালারি, তাই না? জি। আচ্ছা, তাহলে যার স্যালারি ওই পার্সেন্টেজ অনুযায়ী ফলাফলটা আমার বের হবে। আর 15% কেন দিব? যেমন কোম্পানি আমাকে বাসা ভাড়া এক্সট্রা ভাতা দিচ্ছে, এই তিনটা মানে কি? এই তিনটা মানে কি বলেন? এক্সট্রা এক্সট্রা, একটা গাড়ি ভাড়া আর একটা এক্সট্রা, মেডিকেল খরচ। এক্সট্রা সুবিধা বাটা। এক্সট্রা এক্সট্রা ভাতা এক্সট্রা দিচ্ছে আমাকে। এমনি তো 15,600 টাকা আমার বেতন। যেমন আপনার মাদ্রাসার কথা বলি, আপনি আপনার মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষককে দিচ্ছেন 10,000 টাকা, আফসানা বিভাগের শিক্ষককে দিচ্ছেন 13,000 টাকা, কিতাব বিভাগের শিক্ষককে দিচ্ছেন 15,000 টাকা। তাহলে এই যে 10,000, 12,000, 15,000 টাকা, এই স্যালারির পাশাপাশি যদি আপনি আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তাহলে যিনি আপনার এখানে কাজ করবে তার জীবন চলার পথেও কি সহজ হবে, নাকি জি। জীবন, জি সহজ হবে। বলেন, জি সহজ হবে। সহজ হবে। সহজ হবে? তাহলে এই সহজ হওয়ার জন্য আপনাকেও চিন্তা করতে হবে, যিনি কি কাজ করছেন, খেদমতের নিয়তে এখানে আসছেন, খেদমত করে যাচ্ছেন, কিন্তু তার পরিবারের কি অবস্থা হয়তোবা আপনার খেয়াল নাই। কেন খেয়াল নাই? আপনি একজন প্রিন্সিপাল, আপনার মাদ্রাসার টাকা কালেকশন করতে আপনার খবর হয়ে যায়, তাই টাকা দিতে আপনার গায়ে লাগতেই পারে, লাগে কিনা? জি। টাকা দিতে আপনার জি গায়ে স্যার। লাগতে পারে, কারণ টাকা যে কত কষ্ট করে কালেকশন করতে হয় এটা একমাত্র প্রিন্সিপালই বুঝবে, অন্য শিক্ষকরা বুঝবে না। আমাদের করা লাগে না স্যার। বুঝছেন? অন্য শিক্ষকরা বুঝবে না। যারা করা লাগান তো আল্লাহ আল্লাহ পাকের বিশেষ নেওয়া, কিন্তু করা লাগে এই পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। এই জি। পার্সেন্টেজটা কি সবচেয়ে অধিকাংশ বেশি। জায়গাতেই করার লাগে। আর যার কারণে প্রিন্সিপালরাও চাইলেও, মন চাইলেও সেটা করতে পারে না, আর মন বেশিরভাগ চায় না, মন বেশিরভাগ চায় না, কারণ এমনিতে মাদ্রাসার আয়ের সোর্স খুবই দুর্বল, মাদ্রাসা চালানোটাই কষ্ট। বুঝতে পারছেন? এই জন্য জি। এই সুযোগ সুবিধাগুলো যখন একজন শিক্ষক মহোদয় পাবেন,
তার জীবন চলার পথে অনেক অনেক সহজ হবে। হয়তো যাতায়াত ভাড়াটা ওনার লাগে না, কিন্তু যাতায়াত ভাড়ার জায়গায় হয়তো আপনি দিতে পারেন যে ফ্যামিলির একটা মেনটেনেন্স চার্জ দিতে পারেন। এমনিতে এটাতে দিচ্ছেন, এটা ফ্যামিলির উপর, ঠিক আছে, আপনি তার একটা বাসা ভাড়া দিতে পারেন, তার চিকিৎসাতে ইম্পর্টেন্ট, এবং ফ্যামিলির বা তার বাচ্চা কাচ্চার ইয়ার জন্য আপনার কি বলে আহ শিক্ষার জন্য দেওয়া যেতে পারে। শিক্ষার জন্য শিক্ষার একটা পার্সেন্টেজ আপনি দিতে পারেন। আপনি চাইলে অনেক কিছুই পারেন, আপনি চাইলে অনেক কিছুই পারেন, কিন্তু সেই চাওয়াটা আপনাকে প্ল্যানিং মতোই হতে হবে। আপনি এখানে বি2 কেন আনবেন? 15,600 টাকাটা বি2 ঘরের মধ্যে আছে, এর বি, এর 2। আপনি এখানে কেন এই ঘরের মধ্যে কেন বি3 আনবেন? কেননা আমি যার ফলাফলটা বের করতে চাচ্ছি তার ফলাফলটা হলো বি3। আর 15%, 12%, 10%, 8%, 1%, 5% এটা কেন দেব? এটা কোম্পানি আমার এই বাবদ আমাকে এক্সট্রা ভাতা দিবে। সেই এক্সট্রা ভাতাটা কত টাকা হয়, সেই এক্সট্রা ভাতাটা কত টাকা হয় সেটা আমাকে বের করতে হবে। এই জন্য কোম্পানিও দেখতে চাই, স্টাফও জানতে চাই যে আমি কোন জায়গার ভাতা কত টাকা পেয়েছি। কথা বুঝতে পেরেছেন? জি জি স্যার। আমি এখানে কি দিব বলেন এবার? যিনি প্রশ্ন করেছিলেন একমাত্র তিনি উত্তরটা দিবেন, বলেন। বি2 স্যার। কি দিব? বি2, এখন বি3। বিটি। তারপর কিন্তু আর তারপর আপনার ওই 15%। 15 15 দিলে হবে না? 15 দিলে হবে না? জি না স্যার, না, 15 দিলে পনেরো কি পার্সেন্ট হবে? দিতে হবে। 15% দিলে ওইটা গুণ হয়ে যাবে। গুড। 15% দিলে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। সমান সমান বি2 ইন্টু 15%। আমি এখানে দিলাম ধরেন 9%। কত পার্সেন্ট? 9%। এরপর আসেন সমান সমান দিলাম বি2 ইন্টু 5%। আমি এই ঘরে বি2 দিলাম, এই ঘরে বি2 দিলাম, হলো? এখানে তো বি2 হওয়ার কথা না, এখানে তো বি3 হওয়ার কথা। না, যার করা হইতেছে স্যার, মানে ওনার তো মানে বি2 মধ্যেই মানে ওনার আছে, বেসিকও আছে, তার ওনার নামও বি2 মধ্যে আছে। হ্যাঁ, তার মানে আমি এখানে যে ফলাফলগুলো আনবো সেই ফলাফলগুলো মূলত আমার বি থেকে নেওয়া হবে, বি এর পার্সেন্টেজ থেকে নেওয়া হবে, তাই না? জি স্যার। পার্সেন্টেজ স্যার সমান এবার মানে একবারে ভালো মতো বুঝছি স্যার। সমান প্রথমবার। সমান বি2 ইন্টু 3%। এখন আমি এখানে কি করব? যোগ যোগ। টান। যোগ টানার জন্য আমার অটোসামে ডাবল ক্লিক, অথবা এই 5টা ঘর একসাথে সিলেক্ট করার পর অটোসাম 1 ক্লিক, অটোসামে ডাবল ক্লিক, অথবা সবগুলো ঘরের সাথে সাদা যেই ঘরের ফলাফলটা আনবো সেই ঘরটাও মার্ক করে অটোসামে 1 ক্লিক। ক্লিক। ওয়ান 1। ক্লিক। ক্লিক। এইবার পুরোটাকে সিলেক্ট করলাম, দেন নিচের দিকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ফলাফল নিয়ে আসলাম। তাহলে ফলাফল বের হলো কিনা? জি স্যার। কাজটা কিন্তু খুব সহজ, জি। কিন্তু বোঝাটাই বাকি। বুঝতে পারলে এটা আসলে কোনো কাজই না, বুঝতে পারলে আসলে এটা কি না। কোনো কাজই না। সেকেন্ড আসেন স্যার, শিট 2। স্যালারি শিট 2 আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আপনাদের, যারা স্যালারি শিট 1 পারবেন 2 তাদের জন্য সহজ, যারা স্যালারি শিট 2 পারবেন 3 তাদের জন্য। সহজ। স্যালারি শিট 2 হলো কোম্পানি আপনাকে দিবে, আপনার থেকে নেবেও। কোম্পানি আপনাকে দিবে আবার আপনার থেকে নিবেও। নেবেও। যেমন এইখান থেকে এই পর্যন্ত দেখেন তো স্যালারি শিট 1 এর মতো কিনা? জি জি জি। জি মনে স্যার। অনের মতো, জি স্যার। অতিরিক্ত আমাদের 2টা ঘর বাড়তে, অতিরিক্ত আমাদের কয়টা ঘর বাড়তেছে? দুটা করে। দুইটা। এই পর্যন্ত দুইটা। তো আপনারা পারবেন না, কি বলেন?
পারবো ইনশাআল্লাহ। পারবো এই পারবো পর্যন্ত স্যার, আপনারা পারবেন না, পারবেন? পারবো পারবো। পারবো। সত্যি বলতেছেন? জি স্যার, দেখেন কিন্তু, জি স্যার পারবো। না হলে আবার এটার মতো হইব না তো। এই এই আব্দুল করিম, এই এটা নিয়ে আস। আব্দুল করিম দিল দৌড়, হুজুরের ইয়ে আনতে বলছে। রাস্তা যাইয়া বলতেছে, হুজুর কি জানি বললো আমারে। আবার হুজুরের কাছে গেছে, হুজুর আপনি কি জানি বলছিলেন? আরে পাগল, আমি তোরে বলছিলাম ইয়ান। আপনারা আবার ওই ইয়ে বুঝতেছেন না তো, মানে বুঝতে তোর মারতেছেন না তো। জি না স্যার। দেখেন, আলহামদুলিল্লাহ বুঝে গেছি। মানে এটা এই এই সমস্যাটা কিন্তু কমন, আমার চোখে দেখা অনেক অনেক দেখেছি। এই আব্দুল সাত্তার, এই এটা লয়ে তো। আব্দুল সাত্তার তো কথা না বুঝে হুজুর বলছে ধরতেছে, জবাবে বলতেছে আসলে হুজুর তো কথা বুঝি নাই। হুজুর কিন্তু নাম বলছে কিছু, কিন্তু সেই জিনিসটা না বুঝে ধর। আবার আসে যে হুজুর কি জানি বলছিলেন, আসলে ভুলে গেছে। আসলে সে কিন্তু বুঝে নাই, কিন্তু হুজুর বলছিল যে ওটা নিয়ে আসতে, কিন্তু সে বুঝে নাই। এরকম না বুঝে দৌড় এরকম মারা যাবে না। না বুঝে দৌড় মারা যাবে না। জোর মারা যাবে না। বুঝতে হবে, বুঝলে কিন্তু প্রত্যেকটা কাজ সহজ, না বুঝলে কাজগুলো কঠিন। এখানে দেখেন, এই শুরুটার বেসিক আমার সেম। আমার বাসা ভাড়া আমাকে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, যাতায়াত দেওয়া হচ্ছে, মেডিকেল দেওয়া হচ্ছে, টোটাল দেওয়া হচ্ছে। কিন্তু এইটা আবার কি, সেটা হলো আমার জানার বিষয়। এইটা হলো, আপনারা তো জানেন অনেকে, সরকার কিন্তু তার চাকরির চাকরির শেষে যারা সরকারি চাকরি করে, তারা মেয়াদ উত্তীর্ণের পরে মোটা অঙ্কের টাকা পায়, জানেন তো আপনারা? জি স্যার। জি। এরকম প্রাইভেট অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও এই সিস্টেমটা আছে। কর্পোরেট এটা বা স্যার গ্রুপ, প্রফিট ফান্ড। কর্পোরেট অথবা গ্রুপ ক্যাটাগরি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, যাদের শত শত কি থাকে, স্টাফ থাকে, তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এটি বাধ্যতামূলক। তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কি এটা বাধ্যতামূলক যে স্টাফদের একটা নির্দিষ্ট সময়ের পরে চাকরি থেকে অব্যাহতির সময় তাকে এককালীন কিছু টাকা দিতে হবে। এককালীন কি দিতে হবে? কিছু টাকা দিতে হবে। সেই এককালীন টাকাটা যে আপনাকে দেয়, প্রতি মাসে আপনার থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কর্তন করে। যেমন 936 টাকা কর্তন করেছে, এই 936 টাকার সাথে কোম্পানিও আরো 936 টাকা অ্যাড করবে। তাহলে 900 কত হলো? 1800। 900 কত? 1872। 1800। এই 1872 টাকা আমার এই মাসে আমার নামে ডিপোজিট হবে। 10 বছর 15 বছর মেয়াদ উত্তীর্ণের পরে আমি যখন এই প্রতিষ্ঠান থেকে চলে যাব, কোম্পানিটা রুলসে থাকবে 5 বছর যদি হয়, তাহলে সে এত পার্সেন্ট পাবে তার মূলধনের সাথে। তার মূলধন কোনটা? 936। তার মূলধন কত? কথা বলেন, কথা বলেন, আমি কথা বলি, 936 আপনাদের কথা বলি। 936 936 টাকা কি মূলধন। মূলধন, মানে তাকে তার থেকে তার বেতন থেকে কর্তন করে রাখা হয়েছে 936 টাকা। এইভাবে 10 বছর গিয়ে তার যে টাকাটা জমবে, সেই টাকার সাথে কোম্পানির যে টাকা জমছে ওই টাকা একসাথে দিয়ে, ধরেন 2-3 লক্ষ টাকা হলো, সে 2-3 লক্ষ টাকা আপনাকে। তাহলে এই 10 বছর চাকরি করে যিনি 2-3 লক্ষ টাকা একসাথে পেলেন, এই টাকাটা তিনি কাজে লাগাতে পারবেন কিনা? জি স্যার। পারবে। কিন্তু যিনি 10 বছর চাকরি করেছেন কিন্তু এই সিস্টেমে চাকরি করেন নাই, তিনি বেতন যা পেয়েছেন তাই ওনার জন্য, অতিরিক্ত কোনো ভাতা আর নেই। এরকম অনেক প্রতিষ্ঠানগুলো আছে। ওই ধরনের প্রতিষ্ঠানগুলোর জন্য আপনার নিয়ম হলো এইটা, যেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, ফান্ড। যেটা সংক্ষিপ্ত লেখা আছে পি ফান্ড। পি ফান্ডের মধ্যে কোন প্রতিষ্ঠান 5% বেসিকের, কোন প্রতিষ্ঠান 6% বেসিকের, কোন প্রতিষ্ঠান 8% বেসিকের।
বুঝতে পারছেন? উদাহরণস্বরূপ জি আমরা এখানে 7% উল্লেখ, 7% অনুযায়ী 936 টাকা হয়। উনি পাচ্ছেন 21,060 টাকা। ওনার এই মাসে ইনকাম কত? 21,060 টাকা। তার মধ্য থেকে যদি 936 টাকা মাইনাস করা হয়, তাহলে তার নেট পে মানে এই মাসে নগদ সে কত টাকা পাবে? স্যার 124। 20,000। 20,124। 20,124 টাকা। তাহলে ইনকাম ছিল 21,000, তার মধ্যে থেকে 1,000 টাকা প্রায় কাছাকাছি মাইনাস। এই মাইনাসের টাকাটা কোম্পানি কি করে জানেন? এই মাইনাসের টাকা কোম্পানি ইনভেস্ট করে, কোম্পানির বিভিন্ন লাভজনক ব্যবসার মধ্যে কি করে? ইনভেস্ট করে। আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা প্রতিষ্ঠানে যদি 1,000 কর্মী থাকে, কতজন? 1,000। 1,000 কর্মীর থেকে যদি, যেমন 1,000 দিলাম, ওকে, কিন্তু যদি 500 টাকা করে যদি আপনি প্রতি মাসে পান, তাহলে কত লক্ষ টাকা এখানে পান? 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লক্ষ। 5 লক্ষ টাকা। কিন্তু দিলাম 12, কত হলো? 6 কোটি। বলেন। 60 লাখ। কত? 60 লাখ। 60 লাখ। এই 60 60 লাখ। লাখ টাকা যদি এক বছরে একটা কোম্পানি তার স্টাফদের থেকে কর্তন করে রাখে, এই 60 লক্ষ টাকা 5 বছরে কত হয় দেখেন তো, ইন্টু 5 কত হয় বলেন? 30 কোটি। 3 কোটি। কত টাকা? 3 কোটি। 3 3 কোটি। কোটি। 3 কোটি টাকা দিয়ে এই কোম্পানি কিন্তু টাকাটা গুলো ফেলে রাখে না, যে আপনাদের কর্তন করে রেখে দিবে, এমন কিন্তু না, বরং এই টাকাটাও সে কাজে লাগে। 3 কোটি টাকা পেলো, 3 কোটি টাকা পেলো, পেলো। 3 কোটি টাকা কিন্তু কোম্পানি ইনভেস্ট করে বসে আছে। কিন্তু এই 1,000 স্টাফ কিন্তু একসাথে চলে যাবে, 1 জন 2 জন 5 জন 10 জন করে করে ছাঁটাই হবে, তাই না? জি। তো এইটার প্রফিট থেকে দিয়েও এই টাকাটা কিন্তু ঠিকই থাকে। এগুলো হলো মাথা। এগুলো কি? মাথা। যে পড়ালেখা করে করে দুর্নীতি করে না, দুর্নীতি কেন করে জানে? রাস্তাঘাট সব বুঝালে। বাংলাদেশের দুর্নীতির এমন স্থান উপরে উঠে গেছে, বালিশের দাম পড়ে থাকা 1,000 টাকার উপরে, 5,000 টাকা। 5,000। বুঝেন এখন কতটা দুর্নীতি করলে এত স্বচ্ছভাবে দুর্নীতি করা যায়। এখন দেখেন, আমি এগুলো সব কেটে ফেললাম। কেন কেটে ফেললাম? বোঝানোর জন্য। আমি এখানে কিছু বলবো না, আপনারা আমাকে একদম যেখানে পর্যন্ত আটকে যাবেন, এর আগ পর্যন্ত আপনাদের থেকে আমি জানতে চাই কিভাবে কাজ বলেন। Sir, equal to ইকুয়াল টু B2 into 15% 15%। inter, এন্টার। আবার equal to ইকুয়াল টু B2 into 12% inter, 12%। এন্টার। তারপর ইকুয়াল সি B2 ইন্টু 8%। এন্টার। বলেন। এখন টোটাল মানে সবগুলো যোগ করতে হবে। ডাবল ক্লিক অথবা যোগ করতে তারপর বলেন। বলেন। আগে ওই পর্যন্ত তো শেষ, এই পর্যন্ত করা হয়েছে স্যার। sir F2 into 7%, হবে না, ডিভাইডেড হবে। মাথা কাটান সবাই, মাথা কাটান দেখি। জি স্যার, F2 into 7% equal to F2 into 7% স্যার। আচ্ছা, আপনারটা ধরলাম, বাকিরা বলেন। তো ভাগ হওয়ার কথা। F2 ভাগ 7%। ঘুরে গেলে যদি একজনে বলেন হলো, বাকিরাও বলেন। F2 minus 7%।
F2 মাইনাস হবে না, মাইনাস F2 হবে না, মাইনাস সেভেন F2 সেভেন মাইনাস হবে মনে হয় স্যার। F2 স্যার মাইনাস না এখানে না, 7%। মাইনাস হওয়ার F2 মাইনাস হওয়ার কথা, মাইনাস হবে। আপনার ইনটু 7% দিলে তো যেহেতু মানে এই ইনটু দিলে তো 7% আপনার মানে যেহেতু বেশি কোম্পানি হবে, রেখে দিচ্ছে। হ্যাঁ, মাইনাস হবে স্যার, মাইনাস। সবাই বিয়োগ, একমত? জি জি মাইনাস স্যার, এফ যেহেতু টু কোম্পানি রেখে দিচ্ছে 7%। এফ টু এফ টু স্যার আমি না স্যার, মাইনাস আমি সাত একমত না পার্সেন্ট স্যার। বাঘ হবে, বাঘ। F2 ভাগ 7%। বাঘ 7%। স্বাধীনতা দেখেছি, আবার জি দুই ধরনের রাজাকারও দেখছি। জি একজনের রাজাকার মাঠের মধ্যে যুদ্ধের ময়দানে মুক্তিযোদ্ধাদেরকে মারছে, আরেক ধরনের রাজাকার ঘরের মধ্যে বসে আছে, দেখি দেশ স্বাধীন হলে ওইদিকে চলে যাবে। জি দেশ স্বাধীন হলে তখন গিয়ে করতে বেরোবো, যাতে মানুষ না বুঝে যে আমি রাজাকার। বলেন স্যার এখানে আমি বলছি স্যার F2 ইন্টু 7% স্যার, F2 এটাই হবে স্যার। 7%। F ইন্টার কেন হবে সেটা কেন? হবে স্যার, কারণ এইখানে আপনার প্রভিডেন্ট ফান্ডে তো টাকাটা কেটে রাখবে, এজন্য আপনার ইয়ে করলে বাকি এই যে কিসের উপর পার্সেন্টেজ কাটবে? গুলো যে আমরা কিসের যে উপর আগে কাটবে? প্রফিট এন্ড জি ফান্ডের টাকাটা মোটের কিসের থেকে উপর কাটবে? কাটবে, মোট টোটাল অ্যামাউন্টের থেকে। টোটালতে কেন কাটবে? টোটাল থেকেই স্যার কাটবে, কারণ টোটাল যখন 21,060 টাকা না, এর থেকে আপনার 7% কাটে রাখলে বাকি ওই 936 টাকার মতো হবে। এর জন্য F2 ইকুয়াল টু F2 ইন্টু 7% দিলেই 936 টাকা বের হয়ে যাবে। আচ্ছা, আপনার কথা মতো দিলাম। F2 ইন্টু 7% 7%। একটু হবে না। ইন্টার কত হবে টাকা আসছে? বেশি 1474 টাকা। 1474। নাই, B2 হবে স্যার। আর মনে হয় মাইনাস হবে না। কি দল চেঞ্জ হয়ে গেছে নাকি? না স্যার, স্যার আমি এখনো অটল আছি, মাইনাস স্যার। মাইনাস আমরা কেন করবো সেটাকে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে প্রফিট এন্ড ফান্ড আর কোম্পানির সকল ধরনের সুযোগ সুবিধা, ঈদের বোনাস থেকে শুরু করে বেতন করা থেকে শুরু করে সবকিছু হয় বেসিক। এটা কোম্পানির একটা রুলস, এটা কোম্পানির একটা কি রুলস। এটা তার মূল বেতন, মূল বেতনের উপর বেতন বাড়বে, মূল বেতনের উপর ঈদের বোনাস আসবে, মূল বেতনের উপর তার মাসিক অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের যে অনুপস্থিতি, সে অনুপস্থিতির দিনগুলো কর্তন করা হবে, সবকিছু মূল বেতন অনুযায়ী। সুযোগ সুবিধাগুলো সে মূল বেতন অনুযায়ী পাবে। ওভারটাইম যেটা, সেটাও মূল বেতন অনুযায়ী পাবে। তার মানে এখানে মূলটাই কে, কে মূল বি, বলেন? জি বেসিক যেটা সেটা। B2 স্যার, B2 B2। তাহলে এখন দেখেন 15,600। সমান সমান B2 ইন্টু কত 7%। পার্সেন্ট? 7%। কত হইলো? ইন্টু না মাইনাস? 1092। হ্যাঁ, 1092। 1092। 1092। খেয়াল করেন, এই B2 তার সাথে কত পার্সেন্ট? 7%। 7%। তাহলে কত হইলো? 1092। 1092 টাকা। এবার আসেন, এইখানে এসে আপনার মাইনাস হবে, আর এইখানে মূলত খেলা হলো এই দুই ঘরে। জি কারণ এইটা হলো ওনারা কত টাকা পাবে, আর এই ওনাদের সামারিটা চলে আসছে টোটাল ঘরে। সামারি কোথায় চলে আসছে? টোটাল অ্যামাউন্টে। সামারিটা কোথায় চলে আসছে? টোটাল। টোটাল তাহলে অ্যামাউন্ট। আমার এই টোটাল ঘর থেকে মাইনাস যাবে এই ঘরটা। তো এইখানে জি স্যার। মাইনাস করার জন্য আগে এখানে কি ফলাফলটা হবে সেটা আগে বের করতে হবে B2 থেকে, তাই না? জি স্যার। এখন এই দুটা যদি আপনি মাইনাস করতে যান, তাহলে নেট পেটা কিভাবে মাইনাস করবেন বলেন দেখি। মাইনাস ইন্টু F2 হ্যাঁ, F2 মাইনাস G2
গুড। F2 মাইনাস G2 G2। তাহলে এখন দেখেন আমার এখানে কর্তন করা হয়েছে 1092 টাকা। কত টাকা? 1092। 1092 আর এখানে আনা হয়েছে কত? 19,968। 19,968। 68 এখন একটা প্রশ্ন আপনাদেরকে ভাঙি। এখানে এর আগে যে ফলাফলটা ছিল এখানে সেটার মধ্যে ভুল ছিল। কি ছিল? ভুল 936 ছিল না? জি 900 কত ছিল বলেন? 936 কিন্তু এখানে ফলাফল কত আসছে? 1092 এখানে ফলাফল কি ছিল? 20,136। 20,000 জি স্যার কিন্তু এখন কি আসছে? 19,968। 68 এখানে দেখেন কত পার্সেন্ট আছে? 15%। 15 এখানে কত আছে? 12 এখানে কত আছে? 8%। আর 8 টোটাল গিয়ে 21,000 বলেন 21,000। 21,960 না, এটাও ঠিক আছে 7%, তাই না? জি স্যার। আমি দেখেন আপনাদেরকে দেখেন ফাইলটা আবার ওপেন করে দেখাই দিচ্ছেন। কত 936 কত পার্সেন্ট দেখান তো? 6%। 15 12 হ্যাঁ 7%, স্যার। সব তো ঠিকই তো আছে 7%। কত পার্সেন্ট? 7 ভালো করে দেখেন কিন্তু 7% স্যার 6%। ওখানে আনসার দেখা হচ্ছে যাচ্ছে না কিন্তু কারো আনসার হচ্ছে না। স্যার 6%। স্যার এখানে তো স্যার সবই বলে লেখা আছে 15 12 ভাইয়া 8 তারপর 7%, কিন্তু এখানে স্যার 936 হলো কি করে স্যার? জি এইখানে স্যার মানে calculation 92 হবে স্যার। এটা মানে তো সবগুলো তো ঠিক এখানে ঠিক ওখানে কিন্তু স্যার মিলছে না 6% দিছে স্যার, ফর্মুলা বারে 6% দিছে, এই কারণে স্যার। এইখানে কি আছে সেটা আমি লিখে দিয়েছি। এখানে কিন্তু সূত্রের সাথে এটা কোনো সম্পর্ক নাই। আছে জি এগুলো তো স্যার। শিরোনাম। এটার সাথে যে কোনো লিংক আছে বলুন তো? জি না না স্যার, এই জায়গার মধ্যে দেখেন আমি সূত্র ব্যবহার করেছি কত? 6% স্যার। আমি এখানে ব্যবহার করলাম 7%। তাহলে কত আসলো? এখন ঠিক আছে স্যার। তাইছে? তো জি স্যার। এইখানে কম দেখলেন আর এখন আশ্চর্য হয়ে গেলেন যে 1092 হলো। যে কমটা কেন? ওই যে 1% কমের কারণে। 1% কমের কারণে। কারণে আর এইটার মধ্যে আমরা এই দুইটা থেকে মাইনাস করি, যার কারণে ফলাফল আসে আমাদের নেট পে 19,968 টাকা। এই আকরাম এই মাসে স্যালারি পাবে। তাহলে এই প্রতিষ্ঠানটা কর্তন করে কেন? এই প্রতিষ্ঠান একটি কর্পোরেট প্রতিষ্ঠানের মতো, মানে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো, যার রয়েছে শত শত কি স্টাফ, যার কারণে এই প্রভিডেন্ট ফান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের আইন অনুযায়ী এই সিস্টেমটা চালু করা বাধ্যতামূলক। আর এই সিস্টেমের মাধ্যমে সে স্টাফদের থেকে কর্তন করে এবং সেটা তার ব্যবসায়িক কাজের মধ্যে ব্যবহার করে। দেন তার চাকরি শেষে গিয়ে তাকে একটা অ্যামাউন্ট তাকে একসাথে দেওয়া হয়, যেটার সাথে যুক্ত হয় কোম্পানির একটা অংশ। ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার এখন আরেকটা জিনিস শিখবো, সেটা হলো কোম্পানি আপনাকে দিবে, কোম্পানি আপনার থেকে নেবে, দুইটাই আছে। আবার কোম্পানি আপনাকে দিবে কিন্তু নেবে না, সেই দেওয়াটা আরো কিছু বেশি দিবে। সেই দেওয়াটা মানে আরো কিছু বেশি দিবে। নাম্বার স্যালারি শিট 3 হলো স্যালারি শিট 1 অথবা স্যালারি শিট 2 অথবা স্যালারি শিট 1-2 সমন্বয়ে আরো কিছু অ্যাডভান্স। শুধুমাত্র স্যালারি শিট যেটার মধ্যে কর্তন করা হয় না, স্যালারি শিট 2 যেটার মধ্যে কর্তন করা হয়, আর স্যালারি শিট 3 মানে হলো যেটা 1 এর মধ্যেও ব্যবহার করা যাবে, 2 এর মধ্যেও ব্যবহার করা যাবে, শুধুমাত্র অতিরিক্ত আরো দুটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো ওভারটাইম। কি ওভারটাইম ওভারটাইম? কোম্পানির কিন্তু অনেক প্রতিষ্ঠানে ওভারটাইম,
আমি যে প্রতিষ্ঠানে জব করেছিলাম সে প্রতিষ্ঠানে শুক্রবারও ওভারটাইম ছিল। শুক্রবারও কি ছিল? আমি যখন ঢুকি 2000 কত সালে, 13 সালে না 14 সালে জানি, তখন 30 দিন ডিউটি করা লাগতো। শুক্রবারও ডিউটি করা লাগতো, আবার 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি করা লাগতো। তো ডিউটি করে কিন্তু মজা পাইতাম। ডিউটি করে কি পাইতাম? মজা মজা। পাইতাম। কেন মজা পাইতাম জানেন? এক ওভারটাইম নাম্বার আছে হলো স্যার। ওভারটাইম বিল ছিল, নাস্তা ছিল, হুম। এক্সট্রা ভাতা ছিল। এগুলো যখন কোনো স্টাফ পায় তখন তার শরীর আর ক্লান্তি আসে না। তখন তার শরীর আর কি আসে না? ক্লান্তি আসে না। তখন কাজ করতে ভালো লাগে। পুরুষ মানুষ হলো এমন একটা জিনিস, তাকে আপনি গাধার মতো খাটাইতে পারবেন যদি তাকে টাকা দেন। আর যদি তাকে টাকা না দেন, বসায়ও রাখেন এসি রুমের মধ্যে, তাতে কিন্তু সে সন্তুষ্ট হবে না। টাকা টাকা দিয়ে যদি আপনি রোদ্রের মধ্যে খাটান, তাহলে কিন্তু সে খাটবে, তার ক্লান্তি লাগবে। এটা পুরুষ মানুষের একটা বিশেষত্ব। ঠিক তখন আমাদের কাছে ভালো লাগে। টাকা আসতো, নাস্তা আসতো। সবচেয়ে বড় কথা হলো 60 টাকা 70 টাকা তখন বিস্কিটের প্যাকেট ছিল। যে বারবিকিউ চানাচুর যেটা এখন মনে হয় 90 টাকা না 100 টাকা যাবে, সেটা তখন ছিল 55 টাকা 60 টাকা। প্রতিদিন আমাদেরকে এত বড় বড় করে একটা বারবিকিউ চানাচুর দিত, অথবা বিস্কিটের প্যাকেট দিত, যেটা ছিল হাফ কেজির যে বিস্কিটের ইয়েগুলো। আমাদের কলিগরা যারা মেসে থাকতো, তারা বাড়িতে যাওয়ার সময় বস্তা ভরে ভরে চানাচুর আর বিস্কিট নিয়ে যেত। খুব ভালো লাগতো তাদের এগুলো দেখে, যে একটা ফ্যামিলিতে চানাচুর বিস্কিট কিনে নেওয়া লাগতো না। দেন 9টার পরে যদি হতো, রাত্রের জন্য আবার এক্সট্রা খাবার জন্য এক্সট্রা ভাতা ছিল 150 টাকা। আবার শুক্রবারে দুপুরের জন্য ছিল 200 টাকা। আবার ওভারটাইম ছিল 110%। কিসের? বেসিকের। এত সুযোগ সুবিধা ছিল, স্টাফরা যেমন কাজ করেছে, কোম্পানিও তেমন উপরের দিকে উঠেছে। বুঝতে পেরেছেন? কোম্পানি তখন আমি দেখেছিলাম যে স্টাফদেরকে দিলে স্টাফদের ভিতর থেকে যেমন দোয়া আসে তেমন কাজও আসে, এবং দোয়া এবং কাজের কারণে কোম্পানি উপরের দিকে উঠে। কোম্পানি কি করে? সেটা কি কোম্পানি ছিল স্যার? উঠে দোয়া এবং কাজের মাধ্যমে। তাহলে আপনি এখানে দেখেন, কোম্পানি দেয়, নেয়, আর স্যালারি শিটের মধ্যে দিবে, নিবে, যে কোনো একটা শিটের মধ্যে আরো কিছু অ্যাড হবে, সেটা হলো ওভারটাইম। এই পর্যন্ত তো আপনারা পারেন, পারেন কিনা? জি স্যার। আমি যে মার্ক করেছি এই পর্যন্ত আপনারা পারেন তো? জি স্যার। সবাই পারেন? জি স্যার। ঠিক কিছুক্ষণ আগ পর্যন্ত আপনি এই পর্যন্ত পারতেন, এরপরে কিন্তু আপনি এটাও বেড়েছে, যেটা হলো প্রভিডেন্ট ফান্ড, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে অতিরিক্ত আমার দুটা ঘর শিখতে হবে। অতিরিক্ত আমার কি শিখতে হবে? দুইটা ঘর। দুটা ঘর। একটা হলো আমার টাইপ, যেটা আমাকে টাইপ করতে হবে। মানে এই লোকটা এই মাসে টোটাল কত ঘন্টা ওভারটাইম করেছে, সেটা আপনাকে টাইপ করতে হবে। এটা সূত্র না। এটা কি না? সত্য না। সূত্র না। এটা কিন্তু কি, তার হাজিরা খাতা থেকে দেখে দেখে আপনাকে বের করতে হবে সেই কয় ঘন্টা ওভারটাইম করেছে, সেই কয় ঘন্টা ওভারটাইম করেছে। করে। ওভারটাইম অনুযায়ী আপনাকে ফলাফলটা বের। যেমন এখানে বলা আছে ওভারটাইমের তার বেসিকে যে কয় পার্সেন্ট হয়, সেই অনুযায়ী তাকে কি করা হবে? ওভারটাইম। ওভারটাইম আর পিএইচ পে। পিএইচ পে কে বলতে পারবেন এটার মিনিং কি? পিএইচ পে পার ঘন্টা ওভারটাইমের হার মনে হয় স্যার। হর্স পার আওয়ার। পার হর্স পার আওয়ার বিল। কত? পার আওয়ার পে, মানে প্রতি ঘন্টা সে কত টাকা করে পাবে। জি স্যার। এই প্রতি ওভারটাইমের হার। ঘন্টা কত টাকা করে পাবে, এই ফলাফল বের করতে হলে আপনাকে বেসিককে ভাগ দিতে হবে আপনার কোম্পানি মাসকে কত দিনে গণনা করে।
আপনার কোম্পানি 26 দিনে স্যার। মাসকে কত দিনে গণনা করে? করে প্রতিষ্ঠান আছে মাসকে 24 দিনে গণনা করে, কোন 26 দিনে স্যার। প্রতিষ্ঠান আছে মাসকে 26 দিনে গণনা করে, কোন প্রতিষ্ঠান আছে মাস যতদিন গণনাও ততদিন। 29 মাস গেলে 29, 31 মাস গেলে 31। তা আপনার প্রতিষ্ঠান কি কোন রুলসটাকে অনুসরণ করে আপনি যখন ঢুকবেন আপনি তো অবশ্যই জানবেন। জি স্যার। যেমন আমার প্রতিষ্ঠানের কথা বলি, সেটা দেয় হলো 26 দিন। কত দিনে? 26 দিনে। আসেন, আপনার বেসিক টাইম কখন, কয় ঘন্টা? আপনার অফিসের 15 বেসিক ঘন্টা। টাইম কয় ঘন্টা? 15 ঘন্টা। কয় ঘন্টা? 15 ঘন্টা। 8 ঘন্টা। একজন গভর্নমেন্টের এমপ্লয়ি আইন অনুযায়ী একজন স্টাফের সর্বোচ্চ খাটাইতে পারবে বেসিক টাইম 8 ঘন্টা। বেসিক টাইমের পরে যে টাইমটা খাটানো হবে সেটাই হবে ওভার টাইম। এটাই কি ওভার টাইম। তাহলে এখন দেখেন আপনি এখানে পাচ্ছেন কি প্রতি ঘন্টায় তার ঘন্টা হলো 8 ঘন্টা। তাহলে B2 মানে বেসিক, 26 মানে হলো দিন, আর 8 হলো প্রতিদিনের ঘন্টা, কয় ঘন্টা হিসাবে এটা ভাগ করা হয়। তাহলে সূত্র হয়েছে কয়টা? 3টা। B2 ঘরকে 26-এ ভাগ দেন, 26-এ ভাগ দিলে প্রতিদিনে যে টাকাটা আসে সেই টাকাটাকে যদি আমি 8 ভাগ দিই তাহলে প্রতি ঘন্টা তার বেতন পড়ে হলো 75 টাকা। কত টাকা? 75 টাকা। একটা স্টাফ যদি 1 ঘন্টা বাথরুমে বসে থাকে, গল্প করে, মোবাইল টিপে, তাহলে কোম্পানি কত টাকা লস করলো? 75 টাকা লস করলো স্যার। কোম্পানি কিন্তু এগুলো হিসাব করে, বড় বড় কোম্পানিগুলো কি করে? এগুলো হিসাব করে। আপনি কতটুকু জায়গা ব্যবহার করেছেন, ততটুকু জায়গার ভাড়া কত টাকা, সেই অনুযায়ী আপনি কোম্পানির আয় দেখাচ্ছেন কিনা সেটারও হিসাব করে। যেমন 75 ইন্টু যদি 100 জন দিই, একজন স্টাফ যদি 1 ঘন্টা করে সময় নষ্ট করে, 100 জন স্টাফের বেতন হয় হলো 7,500 টাকা। মানে হলো আরো একজনের স্যালারি দেওয়ার মতো সময় আপনারা 100 জন মিলে কোম্পানির সময় নষ্ট করেন। এই যে ফলাফলটা আপনি বের করবেন, এই ফলাফলটা বের করাটাও খুবই সহজ। B2 ভাগ দিবেন 26, ভাগ দিবেন 8। আর কেন ভাগ দিবেন? প্রতিদিনের যেই পরিমাণ টাকাটা হয় সেই পরিমাণ টাকাটা 8 ভাগ দিলে প্রতি ঘন্টা কত টাকা সেটা বের হয়ে যাবে। যেমন আমি শুধুমাত্র 26 দিন দিলাম, ওকে? B2 থেকে কি দিলাম? 26 ভাগ করব। তাহলে দেখেন প্রতিদিনের স্যালারি হয় তার 600 টাকা। কত টাকা বলেন? 600 টাকা। 600 টাকাকে যদি আপনি আবার ভাগ দেন 8 দিয়ে মানে 8 ঘন্টা হিসেবে, তাহলে প্রতি ঘন্টা পরে হলো 75 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এই পর্যন্ত তো আপনি নরমালি বুঝতে পেরেছেন। এটা হলো টোটাল, আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কত টাকা হয় এটা আমার B2 থেকে বের করতে হবে। আর কে কয় ঘন্টা ওভারটাইম করেছে সেটা শীট থেকে দেখে দেখে, হাজিরা খাতা থেকে দেখে দেখে আমাকে এখানে লিখে দিতে হবে। শুধুমাত্র আমাকে এখানে সূত্র ব্যবহার করতে হবে, সেটা হলো B2 মূল বেতন, মূল বেতনকে ভাগ দেব 26 দিনে, প্রতিদিন হিসেবে কত টাকা হয় সেই টাকাটাকে ভাগ দিব হলো 8 ঘন্টা হিসাবে। তাহলে প্রতি ঘন্টা কত টাকা হয় সেটা আমি পার আওয়ার আমি পেয়ে যাবো। আর নেট পেটা হলো দুইটা মিলে গুণ, সাথে যোগ হবে এটা, সাথে মাইনাস হবে এটা, সবশেষে ফলাফল কি সেটাই হলো নেট। এটা কি বলেন? নেট পে। সমান সমান F2। F2 কেন বলেন তো? F2 স্যার এখানে মূল বেতনটা তো ধরতে, ওই যে টোটাল অ্যামাউন্টটা ধরতে হবে মানে স্যার। হলো টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল অ্যামাউন্ট। স্টাফ এই কোম্পানি থেকে পাচ্ছে 21,060 টাকা। জি স্যার। F2 থেকে মাইনাস করা হয়েছে G2। কেন G2? যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। কেটে রেখে
প্রভিডেন্ট ফান্ড যেটা কোম্পানি কর্তন করে রেখে দিবে, তার 10 বছর 20 বছর চাকরি শেষে একসাথে এই টাকাটা তাকে কি করবে, ব্যাক করবে একটা প্রফিট সহ। এই জন্য এই টাকাটা প্রতি মাসে কর্তন করবে। তাহলে F2 থেকে -G2 এটা তো আমরা ক্লিয়ার হলাম। বাকি যে টাকাটা থাকবে সেই টাকার সাথে যোগ হবে 15 15 ঘন্টার ওভারটাইম সাথে 75 গুণ করে যেই ফলাফলটা হয়, যেই ফলাফলটা হয়। আমি কেটে দিলাম এগুলো সব, আমি কেটে দিলাম এইটাও। এটা কেন রাখলাম? এটা টাইপ করতে হবে ওভারটাইমের সময়টা। হ্যাঁ, এটা স্যার শীট থেকে স্যার টাইপ করতে হবে স্যার, এই জন্য রাখছে। এটা আমরা বাদ দিয়ে দিলাম এই কারণে, যেহেতু আমার এইটা লিখতে হয়, এটা কোনো সূত্র না। জি আকরাম স্যার। 15 ঘন্টা ওভারটাইম করেছে, কিন্তু এই দুজন আবার দেখা যাচ্ছে ওভারটাইম করেনি, এই দুজন দেখা যাচ্ছে আবার ওভারটাইম করেনি। তো যারা যারা ওভারটাইম করেছে হাজিরা খাতা থেকে দেখে দেখে কার কয় ঘন্টা হয়েছে সেই ঘন্টাটা আমি এখানে লিখি। এখন আপনার প্রশ্ন কি জাগে না যে আমার কয় ঘন্টা হয়েছে এটা আমি কিভাবে বের করব? যে এটা অবশ্যই আপনাকে হাজিরা খাতা থেকে বের করতে। যে হাজিরা সিস্টেম যদি আপনি এক্সেলে সাজিয়ে নেন, তাহলে আপনি খুব সহজে খুব সুন্দরভাবে কি করতে পারবেন, বের করে নিতে পারবেন। ক্লাস করতেছি, ক্লাস। বলেন আমি এখানে কি লিখবো, দ্রুত বলেন। দ্রুত বলতে হবে। কারণ পূর্বে 2বার প্র্যাকটিস করেছেন, এটা এর 3য় নাম্বার। B2 into 15%. সবাই বলবেন, সবাই ঘুমাবেন না, ঘুমাবেন Enter. না। B2 into 12%। B2 into 12%. Enter. E2 into 8% স্যার, 8% interest। তারপর অটো সাম ডাবল ক্লিক। তারপর স্যার B2 into 7%। এবার বলেন এখানে। এবার স্যার B2 তারপরে ইনটু 26 ভাগ 26 স্যার, ভাগ 26 ভাগ 8। 26 কেন দিব আর 8 কেন দিব? 26 দিবেন স্যার, মাস ধরা হয় 26 দিনে, 8 ঘন্টা হচ্ছে বেসিক। এটা হচ্ছে 8 ঘন্টা। যেমন ডিউটি তার। আমার মাস যদি হয় যে মাস যত দিনে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? মাস যদি হয় 30 দিনে তো 30 দিতে হবে স্যার। 30 দিলাম, তাহলে তার কত টাকা হলো? তার 65 টাকা পার ঘন্টা স্যার, লাভ হলো না? ওভারটাইমের হার। লাভ হয়েছে, লস হয়েছে? লাভ হয়েছে, লস হয়েছে। লাভ হয়েছে কোম্পানির, লস হয়েছে কি শ্রমিকের। কোম্পানি যদি এখানে 26-এর জায়গায় যদি 24 দিত, তাহলে 75 টাকার জায়গায় 81 টাকা হয়ে যেত। জি স্যার। হ্যাঁ, সবাই দোয়া করে। সবাই কি করে? দোয়া করে। যে বিল্ডিং এ আছে দোয়া করে বৃষ্টি পড়ুক আল্লাহ, যে রাস্তা আছে দোয়া করে আল্লাহ বৃষ্টি দিও না কোনোদিন। দোয়া করে কিনা সবাই? কোম্পানি দোয়া করে আল্লাহ মাসটা 40 দিনে দিও, স্টাফে দোয়া করে আল্লাহ মাসটা 20 দিনে। দোয়া মাস মানে 24 কি মাস তো জানি হ্যাঁ? বুঝি না। 24
কথা ভেঙে আসে, কথা বুঝে যায় না। তাহলে নর্মালি যেটা সবাই ব্যবহার করে আর কি, যে 4টা শুক্রবারকে বাদ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে 26 দিনে ধরে। আবার বড় বড় প্রতিষ্ঠানগুলো যে মাসে যতদিন ততদিন হিসাবে কি করা হয়, হিসাব করা হয়। তা আমি এখানে 26 দিন হিসাব করলাম। এবার নেট পেটা বলেন দেখি আমাকে, কার কার মাথায় ঢুকেছে আমি দেখি, ট্রাই করি। সমান সমান F2 B2 minus minus G2 plus ফার্স্ট ব্র্যাকেট H2 I2 ক্লোজ। আবার বলেন। সমান সমান F2 minus G2 plus bracket H2 into I2 bracket enter। কথা বুঝতে পারছেন? জি স্যার। সমান সমান দিয়ে আমি F2 দিব টোটাল ঘরের, ঠিক আছে? এই ঘর থেকে মাইনাস করবে হলো আমার এই প্রফিট এন্ড ফান্ড, মাইনাস, তাহলে কি G2। তো মাইনাস করার পরে গিয়ে আমার একটা ফলাফল থাকবে না? জি স্যার। যেমন মাইনাস করার পরে গিয়ে কি ফলাফল থাকে সেটা আগে দেখিনি, তারপরে কি আমরা হিসাব করি। মাইনাস করার পরে গিয়া তার থাকতেছে 19,968, তাই না? জি স্যার। এবার আসেন মাইনাসের পরে 19,968 সাথে সাথে মানে যোগ। আমি এই দুইটা গুণ করলে যে ফলাফলটা হবে সেই ফলাফলটা এই G2 যে ফলাফলটা ছিল সেই G2-র সাথে আমার যোগ করতে চাই। এই জন্য আমাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যেহেতু এটা সূত্র ব্যবহার হচ্ছে। সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে যে H2-র সাথে I2 গুণফল যা হবে সেই ফলাফলটা আমার G2-র ফলাফলের সাথে অ্যাড করা হোক, ফলে 21,093 টাকা তার। অথচ এখানে ছিল কত টাকা? 19,968। তাহলে বাকি টাকাটা কি হলো? ওভারটাইম। বাকি টাকাটা কি? এটাকে ধরে সোজা নিচের দিকে টান দিলাম, ফলাফল বের হলো। আবার এই দুটাকে ধরে টান দিলাম। সাবধানে এগুলো ধরবেন না, কারণ এটা তো সমান নাই, এক একজনে এক এক ঘন্টা ধরতে হবে। শুধুমাত্র সূত্রটা, সূত্র ধরে আমরা সবসময় টানবো। এরা সূত্র ছাড়া অন্যগুলো মূল টেক্সট আমরা কি করব না, টানবো না, কারণ টানতে গেলে তো আমাদের সব ভেজাল লাগে। আমি যদি এখানে 4 টান দিই নিচের দিকে, তখন দেখবেন যে সবগুলো 4 হয়ে গেছে, অথচ কিন্তু এই দুইজন ওভারটাইম করে নাই, দুইজন ওভারটাইম করে নাই। ওই যে আমি টান দিলাম, যে ওভারটাইম করানোর সেও বিল পেয়েছে, যে ওভারটাইম করেছে সে বিল পেয়েছে। তাহলে কি বৈষম্য তৈরি হয়েছে নাকি? এইভাবে আমরা আমাদের কোম্পানির এক্সেলের মাধ্যমে কোম্পানির স্যালারি শিট গুলো আমরা তৈরি করে দিব। স্যালারি শিট 1 শুধুমাত্র দেয় যেগুলো আমরা কমার্শিয়াল ক্ষেত্রে ব্যবহার করতে পারি। স্যালারি শিট 2 যেগুলো কর্পোরেট বা প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি, যেখানে কর্তন সিস্টেম আছে। স্যালারি শিট 3 যেখানে ওভারটাইম সিস্টেম আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? আজকে ক্লাস কারা বুঝেন নাই? বুঝছি স্যার। যারা ঘুমাচ্ছে, যারা ঘুমাচ্ছে। চলছে স্যার। আজকে ক্লাস এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে।